আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন আম, জনাব আহাকামুল্লাহ, সংস্কৃতি ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ এবং আপনাদের সবার পরিচিত এবং খুব ভালো আবৃত্তিও করেন। আহ আকাম ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। বাপ্পা। আকাম ভাই, আমি সরাসরি আজকে আমরা জাস্ট আলোচনা করব। আমার কাছে কোনো প্রশ্ন নেই, মানে প্রশ্ন এমনি সেট প্রশ্ন রাখিনি। আমি জানতে চাই যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত, আজকে নভেম্বরের 6 তারিখ, আপনি পুরো সময়টাকে কিভাবে দেখছেন? কি বলবেন, কি মনে হয় আপনার কাছে? 5 আগস্ট তো আমাদের খুব সাধারণ একটা ধারণা ছিল যে এটি প্রথমে কোটার আন্দোলন থেকে এক পর্যায়ে এসে সরকার বিরোধী আন্দোলন হলো, কারণ অনেকগুলো রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল, সেই সংগঠনগুলোর ভেতরে একটা ঐক্য হয় এবং তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচিত সরকার, আওয়ামী লীগের বা 14 দলের শেখ হাসিনার নেতৃত্বের যে নির্বাচিত সরকার, সেই সরকারকে তারা অপসারণ করতে যাচ্ছিল। সুতরাং এটি একটি ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে তারা সক্রিয় হয় এবং সরকারের পতন ঘটায়। কিন্তু 5 আগস্টের আগে থেকে আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন এবং বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশগুলো আমরা জানি, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু খুব স্পষ্ট দুটো হিসাব আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে। সুতরাং 5 আগস্টে যেটা হয়েছিল, আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষে দীর্ঘদিন কথা বলা ছোট ছোট বাম রাজনৈতিক দলগুলোর অনেকেই ওই আন্দোলনে অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতিতে যুক্ত হয় এবং সরকারের পতন ঘটায়। কিন্তু আমরা যে বলছিলাম যে যেই প্রেক্ষাপটের উপরে রাজনীতিটা দাঁড়ায় বাংলাদেশে, সেই রাজনীতিটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ মুক্তিযুদ্ধের বিপক্ষ এবং আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ। এই যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা ধরে নিয়েছি, আমরা নিশ্চিত ছিলাম যে এটা মুক্তিযুদ্ধকে পরাজিত করার আন্দোলন। এটা আওয়ামী লীগকে পরাজিত করার মধ্য দিয়ে তারা বাংলাদেশটাকে পরাজিত করছে, মুক্তিযুদ্ধকে পরাজিত করছে। এবং 5 আগস্টের পরে আমরা যতই বুঝি না কেন, দেশের সাধারণ মানুষের বোঝাপড়াটা তো খুব গুরুত্বপূর্ণ। রাজনীতিতে তো জনগণ খুব গুরুত্বপূর্ণ। জনগণ আজকে এসে স্পষ্টভাবে বুঝতে পারছে যেটি আসলে রাষ্ট্রের পতন হয়েছে। অর্থাৎ যেটি সাধারণ জনগণ ভেবেছিল সরকার পতন হয়েছে বা সরকার পতনটা তারা চেয়েছিল, তারা অনেকেই তো রাষ্ট্রপতন চায় না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা পরাজিত হোক সেটা চায় না। মুক্তিযুদ্ধ পরাজিত হোক সেটা চায় না। আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পরাজিত হোক তারা চায় না। আমাদের সীমান সীমানাগুলো মানে অক্ষত থাকবে না সেটা তারা চায় না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ হবে সেটা চায় না। সাধারণ জনগণ এটি আসলে গত 14 মাসে এটি স্পষ্ট তারা বুঝতে পেরেছে যে তারা আসলে বাংলাদেশটাকে হারিয়ে ফেলেছে এটি। এবং এই বোঝাপড়াটা হতে এই 14 মাস সময় লাগলো, কিন্তু এই বোঝাপড়াটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মানে এটা তো একদম মানে, যে যারা বুঝতে পেরেছিল, এবং আমার এরকম মনে হয় নাই যে আওয়ামী লীগেরও যে একটা অংশ নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে এই যে কোটা বিরোধী আন্দোলন, তারপরে সেটাকে সরকার পতন আন্দোলন, তারপরে সরকারটা পতন হয়ে গেল, এটা আসলে অ্যান্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগ ফোর্স না, এটা আসলে মুক্তিযুদ্ধ, অ্যান্টি মুক্তিযুদ্ধ ফোর্স। আপনাদের আওয়ামী লীগের একটা অংশ বুঝতে পারার কথা, সেটা ঠিক হুম। আছে। আমি হচ্ছে কিন্তু আওয়ামী লীগের অংশ কতটা বুঝতে পারার কথা না, সেই আলোচনায় আমরা যদি না যাই, আমরা যদি 2024-এর নির্বাচনের আগে দিয়ে হুম, শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যগুলোকে আমরা লক্ষ্য করি, পর্যালোচনা করি। হুম। তাহলে আপনি দেখবেন যে জাতিসংঘে অধিবেশনে এসে 2023-এর সেপ্টেম্বরে উনি বলছেন যে আমরা
প্রয়োজনে আটলান্টিক পাড়ি দিয়ে আসবো না। আমেরিকা খুব সুস্পষ্টভাবে হুমকি দিচ্ছিল তারা স্যাংশন দিবে। তো তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে স্যাংশন আপনারা আমাদেরকে কি দিবেন, প্রয়োজনে আমরা স্যাংশন দিব। এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা কিন্তু আহ মার্কিনীদের বিরুদ্ধে, আমেরিকার যে ডিপ স্টেট কনস্পিরেসি, সেই কনস্পিরেসির বিরুদ্ধে। এবং এই ডিপ স্টেট কনস্পিরেসি কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশটা স্বাধীন হলো, সেই আমরা যে স্বাধীন হই সেটা চাইনি, আমেরিকার ডিপ স্টেট সেটা চাইনি। আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইনি। এবং তারপরে উনি দেশে ফিরে গিয়ে খুব স্পষ্ট করে বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই, আমি যদি একটি আহ, রাষ্ট্র করার যে পরিকল্পনা আছে মার্কিন মার্কিনীদের, সেটি আমরা দিয়ে দিই, তাহলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো। তার মানে ওনার ক্ষমতায় থাকাটা কিন্তু লক্ষ্য ছিল না। ওনার লক্ষ্য ছিল বঙ্গবন্ধু, তার বাবা, তার বাবা যেই দেশটা স্বাধীন করে গেছে, বাঙালি আহ, জাতির একমাত্র স্বাধীন জাতিরাষ্ট্র কিন্তু বাংলাদেশ। পৃথিবীতে বাঙালির সংখ্যা 30 কোটিরও বেশি, কিন্তু বাঙালি জাতির একমাত্র স্বাধীন জাতিরাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশটাকে বাঁচানোর দায়িত্ব তিনি হাতে তুলে নিয়েছিলেন। এবং তিনি বাঁচাতে পারেননি, কারণ ষড়যন্ত্রের সঙ্গে তিনি পরাজিত হয়েছেন। এখানে একাত্তরে যে দুটো শক্তি পরাজিত হয়েছিল, মার্কিন ডিপ স্টেট এবং পাকিস্তান, তাদের একটা ঐক্য হয়। এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ইসলামী জঙ্গি গোষ্ঠী। এবং ইসলামী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে শেখ হাসিনার যে ধারাবাহিক পজিশন নেয়া এবং বাংলাদেশের মাটিকে জঙ্গিবাদের আহ স্থায়ী আবাস করতে না দেয়া, তাদের যে কোনো প্রক্রিয়াকে দমন করা, এগুলো কিন্তু তার জন্য, যারা শেখ হাসিনার বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, তাদের কাছে একটা অন্যতম আহ, বিষয় ছিল। কারণ আপনি দেখবেন 5 আগস্টের পরে ধীরে ধীরে জামাত নেতারা কিংবা উগ্র মৌলবাদীরা কিংবা এই যে আইসিটি যে আদালত হচ্ছে, সে আদালতের কৌশলীরা পর্যন্ত তারা বলছে যে উগ্র মৌলবাদের নামে অবোধ তরুণদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে। এমনকি হোলি আর্টিজানের মতো ঘটনাকেও কিন্তু তারা অস্বীকার করে। সুতরাং এই জায়গাটাতে খুব স্পষ্ট বোঝা যায় যে শেখ হাসিনার জনগণের প্রতি তার অঙ্গীকার, এবং তিনি আওয়ামী লীগের প্রধান, এটি হচ্ছে তার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের মূল কারণ। তার যদি দেশপ্রেম না থাকতো, তিনি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতেন, তিনি যদি যে করিডোর তারা চেয়েছিল মায়ানমারের সঙ্গে, সেটি যদি তিনি দিয়ে দিতেন, তাহলে কিন্তু এগুলোর কিছুই ঘটতো না। কিন্তু তিনি সেটা দেননি। কেন দেননি? কারণ এটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে। সুতরাং এইখানে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যারা 5 আগস্ট জয়ী হয়েছে, তারা 14 মাস পরে এসে জনগণের কাছে প্রমাণিত সত্য যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা পরাজিত হয়েছে, এবং শেখ হাসিনা পরাজিত হয়েছে শুধুমাত্র তার দেশপ্রেমের কারণে। আপনি এখানে বলতেছিলেন, আমরা সবাই দেখতেছিলাম, এই ভিডিওটা কিন্তু আছে যে শেখ হাসিনা বারবার বলছেন, এবং এটাও বলছেন যে 13,000 মাইল পার হয়ে না গেলে কি হবে, আমি খ্রিস্টান রাষ্ট্র বানাতে দিলে বা সেন্ট মার্টিন দিলে আমি থাকতে পারবো ক্ষমতায়, আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। এগুলো তো বোঝা গেছিল, কিন্তু তারপরেও আহ, হঠাৎ করে এরকম একটা বিপর্যয়, কেন আমি এই কথাটা আপনাকে এখন বলতে চাচ্ছি, এই পর্যালোচনাগুলো করা দরকার আহকাম ভাই, বিকজ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা আওয়ামী লীগের যে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া জয় বাংলা স্লোগানকেই তো নিষিদ্ধ করা হয়েছে। জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা হয়েছে, 7ই মার্চের ভাষণকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে টোটাল বিষয়টা, এটা কি মনে হয় না যে ওনারা তো আগেই শেখ হাসিনা বা শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এবং এই যে আন্দোলনটা যখন একদম বেগবান হয়ে গেল, এক দফার দিকে যাচ্ছিল, তখন কি মনে হয় না যে আওয়ামী লীগের
আমার মনে হয় আসলে সেই সময়টা তো খুবই কনফিউজ। মানুষ কিন্তু এই প্রশ্নটা করে যে আওয়ামী লীগ কি বুঝে নাই, আওয়ামী লীগের কি নেতাকর্মীরা কম্প্রোমাইজড হয়ে গেছিল, ইন্টেলিজেন্স কি করছিল? আপনি এটাকে কেমন করে দেখছেন বাইরে থেকে? আওয়ামী লীগের নেতা কর্মীরা কম্প্রোমাইজড হয়েছে, কম্প্রোমাইজড হবে এরকম আমি মনে করি না। কারণ যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম এবং তাদের আহ দেশপ্রেম, তাদের সংগ্রামের জায়গা, এই জায়গাগুলোতে তারা ঐক্যবদ্ধই থাকবে, এটি নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু আপনি দেখেন যে আমরা কিন্তু খুঁজে বের করতে হয়নি যারা কনস্পিরেসি করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভলকার তুর্ক, সে তো বাংলাদেশ ঘুরে এসে লন্ডনে গিয়ে ইন্টারভিউতে বলেছে যে বাংলাদেশে তারা হস্তক্ষেপ করেছিল, এবং সেনা প্রধানকে যখন তারা বলেছে যে তোমরা যদি জনগণের বিরুদ্ধে যাও তাহলে তোমাদের জাতিসংঘ মিশন বাতিল করে দেওয়া হবে, তখন সেনাপ্রধান হস্তক্ষেপ করেনি, এবং সেনাপ্রধান হস্তক্ষেপ করেনি বলে, সেনাবাহিনী হস্তক্ষেপ করেনি বলেই এই আন্দোলন সফল হয়েছে, অর্থাৎ জনগণ বিজয়ী হয়েছে। তার মানে যে এই ষড়যন্ত্রের সঙ্গে, যদি একটি সরকার তো রাষ্ট্র পরিচালনা করে, আর রাষ্ট্রের চারটা স্তম্ভ থাকে, যে স্তম্ভের উপরে রাষ্ট্রটা দাঁড়িয়ে থাকে। একটি হচ্ছে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, এটি পুলিশ দেখে। একটি হচ্ছে বিচার ব্যবস্থা, যেটি একটি মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বিচারিক অধিকার, এই জায়গাগুলোকে নিশ্চিত করে। একটি হচ্ছে সিভিল ব্যুরোক্রেসি, যারা সরকার পরিচালনায় মূল অংশ হিসেবে কাজ করে। আরেকটি হচ্ছে সেনাবাহিনী, যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে। এখন 5 আগস্টের পরে আপনি যদি প্রথম দেখেন, 8 আগস্টের আগে প্রধান বিচারপতিকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে বিচার ব্যবস্থা, এবং তারপরে 27 জন বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে 12 জন, তারপরে আস্তে আস্তে করে সব মিলিয়ে 27 জন। এবং হাইকোর্টের বর্তমান বিচারপতিদের ভেতরেও 500 জনকে একদিনে জামিন হয়েছিল বিভিন্ন মামলায়। একটা কোর্টে 500 জনের জামিন হয়েছে। এই 500 জন সংখ্যায় শুনলে আপনার মনে হতে পারে যে অনেক মানুষ, আসলে 500 জন কিন্তু 2টা মামলার আসামি মাত্র। মানে এই সরকার 5 আগস্টের পরে যে মামলা দিয়েছে, সেই মামলায় লিখিত আসামির সংখ্যা 200 250, তার বাইরে আরো অসংখ্য এরকম কয়েক হাজার এভাবে উল্লেখ থাকে। যেহেতু আমি নিজে ভুক্তভোগী, আমি জানি, আমি 19টা মামলার আসামি। তো ওই দুটো মামলায় জামিন হয়েছে, কিন্তু জামিন দেওয়ার কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিচারপতির নির্দেশে তার একজন কর্মকর্তা বিচারপতিদেরকে জবাবদিহি করতে বলেছে। কিভাবে জামিন পেল, কেন জামিন দেয়া হলো। তো বিচার ব্যবস্থা শেষ। পুলিশ জুলাই আগস্টের আন্দোলনের সময় পুলিশকে মেরে লাশ ঝুলিয়ে রেখে পুলিশের ব্যাপারে, মানে একটা হচ্ছে পুলিশকে প্যানিক করা হয়েছে, আর পুলিশের বিরুদ্ধে মানুষকে এমন ভাবে খেপিয়ে তুলেছে যে পুলিশ যে আসলে তাদের সবকিছু ত্যাগ করে, তাদের ব্যক্তি জীবন, সংসার জীবন, তাদের সকল কিছু ত্যাগ করে তারা যে সারাক্ষণ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে, জনগণের ভালো থাকার জন্য কাজ করে। মানে তারা সারা রাত জেগে থাকে যাতে জনগণ রাতে শান্তিতে ঘুমাতে পারে, সেই পুলিশ বাহিনীকে ভেঙে দিল। 5 আগস্টের পরপরই আপনি দেখেন সিভিল ব্যুরোক্রেসিতে রিটায়ার্ড সচিবদেরকে এনে অতিরিক্ত সিনিয়র সচিব মর্যাদায় সচিব করানো হলো। আর যারা সচিব ছিল, ইভেন সচিব শুধু না, অতিরিক্ত সচিব পর্যন্ত যারা ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। পরে ধীরে ধীরে কিন্তু জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারিদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সিভিল ব্যুরোক্রেসি। আর সেনাবাহিনীকে একদমই ভেঙে দেওয়া হলো। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড বলে কিছু থাকলো না। কারণ চেইন অফ কমান্ড বলে যদি থাকে, তাহলে সেনাবাহিনীর আইনে তাদের স্থাপনা যদি কেউ ভাঙে, তাহলে তার সেনা আইনে বিচার হবে। কিন্তু আমরা তো 5 আগস্ট সন্ধ্যায় দেখেছি যে বিজয় সরণিতে যে বঙ্গবন্ধুর আহ ভাস্কর্যটা আছে, সেটা কিন্তু সেনাবাহিনীর বানানো, ওটি সেনা স্থাপনা। আপনার এয়ারপোর্ট রোডে যে 7 জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য, সেটা কিন্তু সেনাবাহিনীর বানানো, ওটি সেনা স্থাপনা। সেনা স্থাপনা ভাঙছে সেনা জওয়ানরা বা সেনা কর্মকর্তারা, তাদেরকে
কোনো প্রশ্ন করা হলো না। তার মানে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডো ভেঙে দেওয়া হলো। এবং এরপর তো ধীরে ধীরে দেখাই যাচ্ছে যে সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে সেনাবাহিনী এমন একটা বিষয় ছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনী যদি কখনো ক্ষমতা নেয় বা সেনাবাহিনী যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখনও সেনাবাহিনীর বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার জন্য মিনিমাম কিন্তু 2 বছর সময় লাগে। 82 সালে এরশাদ ক্ষমতা গ্রহণ করে, কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলন 83 14ই ফেব্রুয়ারি সেই অর্থে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন না, মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন ছিল। মূলত আন্দোলনটা তৈরি হয় 85 সাল থেকে, এবং 87-তে এসে একটি গণরূপ তৈরি হয় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। ইভেন 2006 যে 111-এর সরকার, সেনাবাহিনী মানে আর্মি ব্যাকড গভর্নমেন্ট বলা হয় যেটা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সেখানেও কিন্তু 1.5 বছর সময় লেগেছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ আন্দোলন করতে। এই কথাটা বলার এই কারণ হচ্ছে জনমনে ওই পোশাকটার ব্যাপারে এক ধরনের ভীতি আছে। ভীতি আছে। ওই কমব্যাট পোশাক পরে যখন রাস্তায় নামে, তখন যেই মানুষগুলো মানে যেই পথচারী কোনোদিনই আইন মেনে পথ চলে না, সেও কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়, ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয়। ওই পোশাকটার কিন্তু এই গুরুত্বটা ছিল বাংলাদেশের মাটিতে। যখন যেভাবে সেনাবাহিনী নেমেছে, তার ব্যাপারে জনগণের একটি আহ আমি ভীতি না বলে বরং বলতে পারি যে শ্রদ্ধাশীল থেকেছে। সেনাবাহিনীর বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়ে জনগণ আন্দোলনে নেমেছে, এটাও যেমন সত্য। আবার সেনাবাহিনী বিভিন্ন সময় জনগণের পাশে যখন দাঁড়িয়েছে, তখন সেনাবাহিনীর ব্যাপারে এক ধরনের শ্রদ্ধা ছিল। 5 আগস্ট সেই শ্রদ্ধাটা হারিয়ে ফেললো সেনাবাহিনী। এবং তারপরে ধীরে ধীরে এই গত 14 মাস ধরে সেনাবাহিনী মাঠে থেকে যা করেছে, যেভাবে আত্মসমর্পণ করেছে, নিজেদের আত্মমর্যাদা বিকিয়ে দিয়েছে, সেই সেনাবাহিনী আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব কতটা রক্ষা করতে পারবে সেটিও কিন্তু প্রশ্নের সম্মুখীন হলো। তাহলে সরকার পরিচালনা করে যে রাষ্ট্রের 4টি মূল কাঠামো, সেই 4টি মূল কাঠামোই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং এই ভেঙে দেওয়ার ভেতর দিয়ে মানবিক করিডোরও দিয়ে দেওয়া হলো, পোর্ট দিয়ে দেওয়া হলো, এয়ারপোর্টের অগ্নিকাণ্ড। এবং আপনি যদি দেখেন যে যে সকল স্থাপনাগুলো মানে আইকনিক স্থাপনা, যেমন পদ্মা সেতু, পদ্মা সেতুর ওইখানে দেখা যাচ্ছে যে ওই স্ক্রু গুলো খুলে ওটাকে ইয়ে করার চেষ্টা করা হচ্ছে। তারপরে আপনার মেট্রো রেল, জাপান সরকার এবং জাইকা তারা দুজনই কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এটি এটি প্রপার মেনটেনেন্স করা হচ্ছে না, সুতরাং এটি তো তাদের সম্মানের বিষয়। কারণ জাপান পুরো প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং অর্থ সহযোগিতাও দিয়েছে, দিয়ে তারা মেট্রো রেলটা করে দিয়েছে। আজকে যদি বাংলাদেশে মেট্রো রেল ফেল করে, তাহলে জাপান পৃথিবীর অন্য দেশে এই কাজগুলো করার ক্ষেত্রে এটা তাদের একটা ড্রব্যাক হিসেবে কাজ করবে। তো তারা তো সেটা চাইবে না, সুতরাং তারা জানিয়েছে। তার মানে এই যে জায়গা, এটি দিয়ে প্রমাণ হচ্ছে যে তারা শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে শেখ হাসিনার সময়ে যে স্থাপনাগুলো তৈরি হয়েছে, সে স্থাপনাগুলোকে তারা নষ্ট করে দিতে চাচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে আমার। প্রথমে আমরা ভেবেছিলাম যে তারা, আপনি যেটা বলেন যে সরকার পতন হয়নি, রাষ্ট্রটার পতন হয়েছে। তাহলে কি এটা তো আসলে, এটা তো সত্যিই হচ্ছে কথাটা, কারণ শেখ হাসিনার বিরোধিতা আসলে ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার বিরোধিতার নাম দিয়ে তারা রাষ্ট্রটাকে ধ্বংস করার একটা পায়তারা করছে। এখানে আপনাদের মনে রাখতে হবে যেটা আমি প্রথম বলেছি, জি। বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষ। বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। শেখ হাসিনা কে? শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু কে? যিনি বাংলাদেশ নামক এই দেশটা উপহার দিয়েছে জাতিকে। বঙ্গবন্ধুকে হত্যার পরে তারা কিন্তু আসলে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে তারা কিন্তু আর ভাবেনি যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো মানেই হচ্ছে 71-এর বাংলাদেশটা ঘুরে দাঁড়ানো। সুতরাং 75-এর 15ই আগস্টের পরে সময় লেগেছে, কিন্তু 81 সালে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করে। এবং আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেটির সর্বনিম্ন ছিল 37%। এটি কিন্তু 87-এর নির্বাচনী।
এমনকি 91 এর নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি ভোট পেল 34%, আওয়ামী লীগ ভোট পেল 39%। সুতরাং আওয়ামী লীগের ভোট ব্যাংক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভোট ব্যাংক, তাদের রাজনৈতিক পরম্পরা কিংবা আদর্শের পরম্পরা কিংবা সংস্কৃতি পরম্পরার মানুষের ভোট ব্যাংক হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। সুতরাং শেখ হাসিনা তো এখানে ব্যক্তি না, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের প্রতীক, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, শেখ হাসিনা বিশ্বের পরাশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার প্রতীক হচ্ছে শেখ হাসিনা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার, বাংলাদেশকে সমৃদ্ধ করার নাম হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিকে কালিমা মুক্ত করা, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায় কার্যকর করা, এই নামটা হচ্ছে শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার বিরোধিতাকে আপনি আওয়ামী সরকারের বিরোধিতা হিসেবে দেখলে হবে না, যেটা আমরা 5 আগস্ট পর্যন্ত আমাদের চারপাশের অনেক মানুষই সেটা দেখেছে যে শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের সরকারের প্রধান। কিন্তু আমরা জানি শেখ হাসিনা কে। আমরা বলতে আমরা যারা সচেতন মানুষ, যারা রাজনীতিটা বুঝি। আমি রাজনৈতিক কর্মী, তার চেয়ে অনেক বেশি গত 10, 12 বছর, 15 বছর আমি সংস্কৃতি কর্মী। আমি সংস্কৃতি কর্মীর জায়গা থেকেও আমি জানি যে শেখ হাসিনার বিরোধিতা গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়াতে, নির্বাচনে শেখ হাসিনার বিরোধিতা এটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সরকারে যাওয়ার জন্য। কিন্তু একটি স্থায়ী সরকার, যে সরকারটা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে যখন নাকি আন্দোলন করে তখন কিন্তু সেটি আর সরকার বিরোধী আন্দোলন থাকে না, শেখ হাসিনা বিরোধী আন্দোলন হয়। আপনি দেখেন এই সরকারের ন্যারেটিভও কিন্তু আগে বিচার হবে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি তো আমরা স্থগিত করেছি, তার মানে আওয়ামী লীগ ফিরতে পারবে কিন্তু শেখ হাসিনা ফিরতে পারবে না। কারণ কি? শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না, শেখ হাসিনা মানে বাংলাদেশ। সুতরাং শেখ হাসিনাকে ফিরতে না দেওয়ার মধ্য দিয়ে, শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে সাজা দেওয়ার মধ্য দিয়ে এই যে একটি মানে অবৈধ একটি কোর্ট, যেই কোর্ট, এবং দেখেন কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু মেটাফরিক। আপনাকে বুঝতে হবে যে যেই আদালতে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন সেই আদালতে ওনার বিচার হচ্ছে। তার মানে কি? তার মানে তারা ইভেন তাদের লক্ষ্য থাকবে যে যেই দড়ি দিয়ে রাজাকারদের ফাঁসি হয়েছে, আওয়ামী লীগ নেতারা কিংবা 14 দলের নেতারা যারা আছেন, যদি আইসিটিতে রায় হয় এবং সেই রায় তারা কার্যকর করতে যায়, আপনি লিখে রাখেন যে তারা ওই দড়িগুলো নিয়ে এসে ফাঁসি দিবে। মানে প্রতিশোধ স্পৃহার কতটা উগ্র জায়গাতে অবস্থান করলে তারা ব্যক্তিকেন্দ্রিক আক্রমণের জায়গাতে যায়। মানে আমরা যদি একটু র্যাপ আপ করি তাহলে তো এটাই এটাই সত্যি, এবং আমরা বুঝতেও পেরেছিলাম যে আসলে শেখ হাসিনার প্রতি যে এত আক্রোশ, শেখ হাসিনার প্রতি যে এত বিদ্বেষ, বা শেখ হাসিনাকে সরাতে হবে, তার অর্থ তারা বুঝে গেছে যে আসলে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও যে তার দুই কন্যা এবং তার মধ্যে শেখ হাসিনা যে এসেভাবে দেশের হাল ধরবেন এবং মুক্তিযুদ্ধকে আবারও পুনঃস্থাপন করবেন, সেটা তারা হয়তো আশা করেনি, এবং সমস্ত রাগ গিয়ে শেখ হাসিনার উপর পড়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে যদি শেষ করে ফেলা যায়, একাধারে আওয়ামী লীগের রাজনীতিতে একটা বড় ধরনের বিপর্যয় আসবে, এটা এক ধরনের অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের চিন্তা, এবং একাধারে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধের ধারাটাকে একটা শেখ হাসিনার মধ্য দিয়ে শেষ করে দিতে চায়। শেখ হাসিনাকে যদি শেষ করে দিতে চায়, এই তো বলতে চাইছেন। একদমই তাই। একদম। এবং শেখ হাসিনা এখানে একটি একটি আহ, মানে মূর্তি, শেখ হাসিনা একটি প্রতীক বা মূর্ত, মানে শেখ মূর্ত হাসিনা হচ্ছে প্রতীক, হ্যাঁ। মুক্তিযুদ্ধের মূর্ত প্রতীক। শেখ মূর্ত। হাসিনা হচ্ছে এগিয়ে যাওয়া বাংলাদেশের মূর্ত প্রতীক। শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের মূর্ত প্রতীক। এর বাইরে শেখ হাসিনাকে অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগ নেই। সুযোগ নেই।
তাহলে এখন আমরা একটু বর্তমানে ফিরে আসি। আমরা তো আমাদের মানে আমরা আসলে প্রথমে সমস্যাটা যখন হয় আসলে সমস্যার মূল কারণটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আমরা একটা মোটামুটি ভাবে মেইন জায়গাটাতে আমরা আসলাম আসলে। ওরা যেই ন্যারেটিভস এগিয়েছে বা তাদের যে টার্গেট ছিল টার্গেটের একটা জায়গায় তারা এসছে। এখন আপনি দেখেন ডক্টর ইউনূসের যে সরকার আছে, তারা কিন্তু একের পর এক তাদের কার্যক্রমগুলো যারা যারা করতে চায় আপাত দৃষ্টিতে, যদিও এটাকে বেশি সময় বলা যাবে না, তারা সেটা করার চেষ্টা করছে। এবং আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে জাতিসংঘে বোধহয় আওয়ামী লীগ চিঠি দিয়েছে যে ধরনের একটা নির্বাচন, এরকমভাবে নির্বাচন হওয়া ঠিক নয়। তো বলছে জাতিসংঘের চিঠিতে কোনো কাজ হবে না, সব কিছুতেই তারা একটা তুচ্ছ তাচ্ছিল্য। ইভেন দো শফিক সাহেব প্রশ্ন করে বলছে যে বিদেশে এরকম খবর, যে শেখ হাসিনার বক্তব্য ছাপাচ্ছে, তারা মনিটর করছে, নানাবিধ কথা। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু তার কাজগুলো করে যাচ্ছে এরই আপনি মাঝখানে। আপনাকে এখানে খুব মানে মজার গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলেছে। এখানে আপনি দেখবেন যে 5 আগস্টের পর থেকে বিএনপির কিন্তু একটা দোদুল্যমান চরিত্র। এদের কিন্তু কোনো বডি ল্যাঙ্গুয়েজ নেই। হ্যাঁ। রাজনীতিতে বডি ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ। তো বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণের সময় এসে যে উনি দাঁড়ালেন এবং তারপরে যেই যেই মাত্র উনি উচ্চারণ করলেন ভাইয়েরা আমার, ওই মুহূর্তে কিন্তু পিন ড্রপ সাইলেন্স তৈরি হলো। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, যে উনি একটি জাতিকে প্রতিনিধিত্ব করেন এবং সেই জাতিকে উনি নির্দেশনা দিতে এসেছেন, দ্যাট ইজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ। আপনি বিএনপি কে দেখবেন, প্রথমের দিকে তারা হচ্ছে জামাত, তারপরে যে সমন্বয়কারী, তাদের সঙ্গে আন্দোলনের ভাগাভাগি নিয়ে, মানে আন্দোলনের ক্রেডিট শেয়ারিং নিয়ে কিন্তু তাদের মধ্যে ঝগড়া হয়েছে। তারপরে তারা নির্বাচন চায়, কয়দিন পরে না সরকার হোক, সংস্কার হোক, তারপরে বলে না বিচার হইতে হবে, এরকম। বিএনপি একটা কন্টিনিউয়াসলি ভালনারেবল পজিশনে, বিকজ বিএনপির আসলেই কিন্তু এই কনস্পিরেসিতে বিএনপি কিন্তু ছিল না। এখানে ছিল জামাত এবং ডক্টর ইউনূস। এবং জামাতে ইসলামীর বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেখেন, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের বডি ল্যাঙ্গুয়েজে আপনি এক বিন্দু মাত্র বিচলিত হওয়া দেখতে পাবেন না। তাদের কনফিডেন্সের তারা তুঙ্গে, তারা সরকার গঠন করবে। অর্থাৎ গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা গণতন্ত্রের স্টেক হোল্ডার হবে। হয় তারা সরকার গঠন করবে অথবা অন্যতম বিরোধী দল হবে। আপনি দেখেন, উপদেষ্টা কয়েকদিন আগে উপদেষ্টা ছিল বর্তমানে এনসিপির যে আহ্বায়ক নাহিদ, যখন বলল উপদেষ্টা অনেক অনেক উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন, হুম। তখন আপনি দেখবেন যে ভীষণ মানে আমি যদি বলি যে ভীষণ কানিং এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। সে হুম। কিন্তু বলছে আমরা এই দেশে জন্মেছি, এই দেশের রাজনীতি থেকে আমরা কোথায় যাব। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, যেই মুহূর্তে সেনাবাহিনী ইয়েকে কি বলে, ওই যে হাসনাত আবদুল্লাহ এসে বলল যে আর্মি বলেছে যে ইয়ে করবে, কি বলে আপনার রিফাইন্ড আওয়ামী লীগকে ব্যাক করাবে, অমনি কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া একটি টেলিভিশনকে ডেকে নিয়ে ইন্টারভিউ দিয়ে বলে যে হুম। বাংলাদেশের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি তাদের ছিল এবং সে কি বলবে, নাহিদ কি বলবে, সেগুলো তাদের প্রস্তুতি ছিল। তার মানে আজকে পর্যন্ত এই 14 মাসে যখন তাদের বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে বুঝতে হবে ষড়যন্ত্রের পেছনের যে শক্তিগুলো, সেই শক্তিগুলো এখনো তাদের পেছনে খুব দৃঢ়ভাবে আছে। তারেক জিয়া যখন নাকি ডিসেম্বরে নির্বাচন না দিলেই করবে, তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনূস দেখা করতে গেল। সবাই ভাবলো যে ডক্টর ইউনূস ভয় পেয়েছে, তারেক জিয়ার সঙ্গে আপোষ করতে যাচ্ছে। আসলে না। আমি তো অনেকগুলো শোতেই বলেছি, ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছে তারেক জিয়ার সঙ্গেই দেখা করতে, কিন্তু গিয়েছে তারেক জিয়াকে ধমক দেওয়ার জন্য, যে বেশি কথা বলো না, আমাদের কাছে 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে যে তুমি জড়িত, এটার প্রমাণ আছে। বেশি কথা বলো না, তুমি যে আইএসআই এর সঙ্গে জড়িত, তুমি যে 10 ট্রাক অস্ত্র মামলা অস্ত্রের সঙ্গে জড়িত, তুমি যে আন্তর্জাতিক ইসলামী জঙ্গি গোষ্ঠীর কে যারা ফাইন্যান্স করে তাদের সেই সংঘের সঙ্গে তুমি জড়িত,
সেগুলো আমাদের কাছে প্রমাণ আছে। এবং বিএনপি সুর করে আবার ইউনূসের পেছনে লাইন দিল। একটি সনদ তারা হতে দিবে না, প্রথম থেকে বিএনপি বলেছে। বিএনপি প্রথমে কি করলো? জুলাই সনদ, জুলাই ঘোষণা হতে দিবে না, না। বিএনপি বাধা দিল, জুলাই ঘোষণা দিতে পারলো না। দিতে দিতে 14 মাস লাগলো। রাষ্ট্রপতির পদত্যাগ চাইলো, রাষ্ট্রপতির পদত্যাগ হতে দেয়নি, বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংবিধান বাতিল করতে চেয়েছে, সংবিধান বাতিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি, করেছে। কিন্তু সেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলো, এবং স্বাক্ষর করার পরে যখন নাকি তারা জানতে পারলো যে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটি ওই যে নকল করে সাদা কাগজে সই নিয়ে তারপরে যা খুশি তাই লিখে দেওয়ার মতো, যা সনদের লিখিতভাবে ছিল না তাই ঘোষণা করা হলো এবং সেটি সামনে আসছে। সুতরাং বিএনপি কিন্তু তারপরেও দৃঢ়ভাবে এই সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছে না, বিকজ তাদের সেই নৈতিক শক্তিটা নেই। আর জামাত এবং ইউনূসের পেছনে যারা মূল চালিকা শক্তি, যে পরাশক্তিগুলো, ষড়যন্ত্রকারী যে অংশগুলো, তারা এখনো সমানভাবেই আছে। সুতরাং এখানে তাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, এবং তাদের যে লক্ষ্য নিয়ে যারা এসেছে, তারা এখন পর্যন্ত যা দৃশ্যমান তাতে বলা যায় যে তারা আসলে তাদের লক্ষ্যে সফল হবার প্রক্রিয়াতেই তারা এগোচ্ছে। অনেক ধন্যবাদ আহকাম ভাই, আপনি সময় দিলেন। আবারও কথা হবে। আশা করি আশার কিছু কথা আপনি আমাদেরকে শোনাবেন পরবর্তী আগামী আলোচনায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় জয় বাংলা। বঙ্গবন্ধু। শুধু দর্শক শ্রোতা, আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।